স্মল প্ল্যানেটে আমাদের এবারের গন্তব্য সাউথ গোয়া। নর্থ গোয়ার ভিড়ভাট্টা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনাকে যেতে হবে সাউথ গোয়ার দিকে। এখানে প্রচুর বিলাসবহুল রিসর্ট আছে, আর সঙ্গে আছে বাজেট হোটেল অপশন। ব্যাকপ্যাকারদের জন্য প্রচুর অপশন আছে এখানে। তবে ফ্যামিলি ট্রাভেল বা হানিমুনার্সদের আদর্শ জায়গা। রিল্যাক্স করার জন্য এর শান্ত সমুদ্র আর সাদা বালির বিচগুলো খুব নিরিবিলি আর তাই জনপ্রিয়। তবে যেভাবে এটা গড়ে উঠছে, কতদিন এই নিরিবিলি থাকবে এটা দেখার। গোয়ার দুটো এয়ারপোর্ট। আমি এসেছি ডাবলিম, যেখান থেকে সাউথ গোয়া খুব কাছে, আর সাউথ গোয়ার বড় শহর মারগাঁও। এখানে ট্রেন আসছে ভারতের বিভিন্ন শহর থেকে। আমার গন্তব্য নোভোটেল গ্রুপের ডোনা সিলভিয়া রিসর্ট। এখানে আমার একটা কনফারেন্স আছে। হ্রদ দেখা আর কলা বেচা একসঙ্গে হবে। এয়ারপোর্ট থেকে রিসর্ট যাওয়ার পথেই পড়বে কোলবা বিচ। এই বিচ বিখ্যাত সাদা বালির জন্য। আমি ৩৫ বছর আগে এখানে প্রথম আসি। সাদা বালি, পাম আর নারকেল গাছে ছায়া নিরিবিলি শান্ত বিচের জন্য। এখন বিচে ভিড় একটু বেড়েছে, তার সঙ্গে বিচ শপিং, স্ন্যাক্স, নাইট লাইফও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়াটার স্পোর্টসও অনেক আছে। প্যারাসেলিং, স্কুটার, ব্যাম্বু বোট। একটা ছোট্ট ব্রিজ পেরিয়ে পৌঁছে যান বিচে আর উপভোগ করুন সমুদ্র স্নান। খুব সেফ বিচ। জল খুব একটা গভীর নয়, তাই সব বয়সের উপযোগী। এটাকে ফ্যামিলি বিচও বলা হয়। অনেক বড় রিসর্ট, তাই এদের বাগিজও আছে লাগেজ ঘরে পৌঁছানোর জন্য বা লাগেজ নিয়ে আসার জন্য। এখানে আমার কনফারেন্স সৌর্য এসিসি দেখছেন। বেশ বড় সুইমিং পুল। চচ্চড়ে রোদ উঠেছে। অনেকে যারা এই সময়টা বিচে কাটাতে চাইবেন না, তাদের জন্যে সুইমিং পুল আবশ্যক। টেনিস কোর্টও দেখা যাচ্ছে। এই রিসর্টটায় আমি আগেও এসেছি, তখন এটা অন্য কারুর ম্যানেজমেন্ট ছিল। মোস্ট প্রবলি আইটিসি বা কারুর ছিল, তুমি মনে করতে পারছি না, অনেক বছর আগেকার কথা। তবে চেনের মধ্যে আছে। হোটেলও খুব ভালো চেন, সারা পৃথিবীর চেন। সারা পৃথিবীর অনেক হোটেলে আমি থেকেছি। লম্বা লন পেরোলে দুদিকেই লন আছে, লিলি ফুলও আছে। সামনে বিচ দেখা যাচ্ছে, এটাকে বলে কভালেসম বিচ। পাশে আরও নাম করা বিচ আছে সাউথ গোয়ার। পাশে আছে বেনলিম, এদিকে ওদিকে আছে মবরে অনেকগুলো হোটেল আছে। Please leave nothing but your footprints. I have nothing to leave.
সময় নেই, বেরিয়ে যাচ্ছি। অ্যাগন্ডা বিচ, এটা ঠিক পালোলেমের পরের বিচটাই। দাদার মিডল গোয়াতে যেতে গেলে এটা আগের বিচটা, এরপরে হচ্ছে পালোলেম। যাওয়ার পথে একটু বিচটা দেখে যাচ্ছি। আস্তে 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 আকাশ পরিষ্কার হচ্ছে। সকালের দিকে আকাশ খুব ভালো ছিল। এখানে বিচে গরুদের চড়ার অধিকার আছে এবং আমি দেখছিলাম যে একজন মহিলা আছেন বা এদের হয়তো অনেক লোক আছে মিউনিসিপ্যালিটি থেকে। অ্যাকচুয়ালি এটা অফ সিজন, সেই জন্য এখানে ভিড় নেই। নাহলে অ্যাগন্ডাতে প্রচুর হোটেল, পালোলেমে এত হোটেল নেই, কারণ পালোলেম যেহেতু মিউনিসিপ্যাল এরিয়া, ওখানে রেস্ট্রিকশন আছে হোটেল করা। আমি জানি না আপনাদের একা একা সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে কীরকম লাগে, আমার ব্যাপক লাগে। এখানে পাহাড়ের সঙ্গে, জলের সঙ্গে, পাথরের সঙ্গে, বালির সঙ্গে দিব্যি বন্ধুত্ব হয়ে যায় এবং এদেরও একটা বক্তব্য আছে, একটু কান পেতে যদি শোনেন এদের কথাও শুনতে পাবেন। সমুদ্রের নীল রং আস্তে আস্তে বেরোচ্ছে, আকাশেরও নীল বেরোচ্ছে। এরপর মানুষেরও ঢল নামবে, তবে খুব বেশি ভিড় নেই, দেখেই বোঝা যাচ্ছে। অল্প 2-4 জন ট্যুরিস্ট আছে, কারণ এই বর্ষাকালে এখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো বন্ধ থাকে, কারণ এত স্রোত থাকে সমুদ্রে, জেনারেলি এখানকার সরকার অ্যালাউ করে না। এবং আপনি দেখেছেন পালোলেমে বেওয়াচদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কেউ নামলেই তাদের সতর্ক করে দেয়। এখন এসছি কাবো ডি রামা পোর্টে। আমার সঙ্গে ড্রাইভার সাহেব আছেন, আসলাম ভাই। তো উনি গাড়ি চালিয়ে নিয়ে এসছেন এয়ারপোর্ট থেকে। তো এই পোর্টের ভেতরে যাব আমরা। এটা আসলে একটা কেপ, রামের নামে এই কেপটা হয়েছিল, এই গুহাটা। এই রিজিয়নটার নাম হচ্ছে কানাকোনা। এটা 1763 সালে এই পোর্ট। এটা পর্তুগিজরা যখন আসে আক্রমণ করে, ওরাই দখল করে। তারপর এখানে একটা চ্যাপেলও হয়েছে, আমরা দেখি ভেতরে গিয়ে দেখব। ভাঙা একটা কামান পড়ে আছে। পোর্টের মধ্যে এসে গেছি, এবারে দেখি পোর্টের ওপরে ওঠা যায় কিনা। মেঘলা দিন, বর্ষার আকাশ, সমুদ্র আর আকাশের দিগন্ত মিশে গেছে। এই জায়গাটার অবশ্য কাবো ডি রামার বিচ সেরকম কিছু নেই, প্রচুর পাথুরে বিচ, ওখানে জেলেরা মাছ ধরছে। এটার এরিয়া অনেক বড়, তবে রক্ষণাবেক্ষণ তো হয় না, আর পোর্টের প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেছে। তো একটু এই চার্চটা দেখি, দেখতে অনেকটা আমাদের পশ্চিমবাংলার গ্রামের মন্দিরের মতো। এবারে যাব কোলা বিচ। গাড়ি এর পরে আর যাবে না, এরপরে আমাদের হেঁটে যেতে হবে। আমি বোধহয় 2 বছর আগে এখানে এসেছি, 2021-এ এসেছি, কিন্তু আবার যখন চান্স পেয়েছি সাউথ গোয়ায় আসায়, এই বিচটা নিশ্চয়ই একটু দেখব। এইটা ওকে বলে স্মল কোলা বিচ, যদিও মেঘে ঢাকা চারিপাশ, কিন্তু তার মধ্যে ভারী সুন্দর লাগছে বিচটা। এখানে একটু নামতে হবে, এখান দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হবে। এবার দেখা যাচ্ছে কোলা বিচ। নীল আকাশ থাকলে আরও সুন্দর দেখা যেত। লম্বা সিঁড়ি নেমে গেছে, নামার সময় খুব মজা লাগছে।
ওঠার সময় একটু কসরত করতে হবে। নারকেল গাছের ফাঁক দিয়ে তারপরে বীচ, ভালো ঢেউ আছে, এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যাস এসে পড়েছি কোলা বীচ। আমার মনে হচ্ছে এটা আজকে এবারে অন্য রাস্তা দিয়ে এসেছি, গতবারে এসেছিলাম ওই দিকের রাস্তাটা দিয়ে। ওখান থেকে একটা ব্যাক ওয়াটার বেরিয়ে গেছে, কায়াকিং করা যাবে, অনেক কায়াক আছে, সত্যি সুন্দর এই বীচ। ছোট ছোট কটেজ রয়েছে থাকার জন্য, গতবারেও দেখেছিলাম এই কটেজগুলো ছিল, এখানেও কতগুলো কটেজ রয়েছে, তবে কোনো কংক্রিট বিল্ডিং নেই। গোয়া সরকারের একটু রেস্ট্রিকশন আছে। সমুদ্রে এসে জলে পা দেবো না, বাহ ঠান্ডা জল। এইবার সমুদ্র এগিয়ে আসছে, এবার ব্যাকওয়াটার ভরবে। ঝাপটা নেই, জমজমাট ভাব নেই, অনেকটা প্রকৃতিকে পাওয়া যাচ্ছে। গোয়ার একেবারে দক্ষিণ প্রান্তে প্রায় কর্ণাটকের বর্ডারে পালোলে এখন গোয়ার সবচেয়ে সুন্দর বীচ হিসেবে খ্যাতি পেয়েছে। পাম আর নারকেল গাছে ছাওয়া নরম সাদা বালির বীচ। এটাকে অর্ধচন্দ্র বা হাফ মুন বীচ বলা হয়, কারণ এর শেপটা সেই রকমই, আর এই জন্যে এটা খুব জনপ্রিয়। আর এই কারণে ঢেউয়ের খুব বেশি জোর নেই, হালকা ঢেউ, রিল্যাক্স করার জন্য আদর্শ। এটা একটা অদ্ভুত কায়দায় মাছ ধরছে, জালটাকে লম্বা করে বিছিয়ে দিয়ে। এই মাছগুলো এতই ছোট, আমার মনে হয় ওদের ছেড়ে দেওয়া উচিত। পাওয়া যাচ্ছে অনেকগুলো। স্টিংরে হ্যাঁ না? সকালে সূর্যের দর্শন পাওয়া গেছে, যদিও চারিদিকে মেঘলা, কিন্তু আবার এই ভদ্রলোককে না হলেও চলে না। बनाएगा इसको, बना सकते हैं कैसे बनाएगा? स्टिंगरे है ना? कैसे बनाएगा? कैसे खाओगे बोलो कैसा चाहिए ऐसा और बनेगा। you want fry or what you want? स्टिंगरे फ्राई। পাহাড় আর জঙ্গলে ঘেরা পরিবেশ, আশেপাশেই রয়েছে রকি বিচ আর অনেক হিডেন বিচ। আর এই বিচ থেকে বোট যাচ্ছে ডলফিন ওয়াচিং, বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, এমনকি অ্যাগন্ডা বিচেও। এই বিচগুলোতে যেতে গেলে একটু সকাল সকাল বেরোবেন, কারণ একটু লম্বা ট্রিপ, তবে খুবই সুন্দর। সবাই এই ট্রিপগুলো নেন। নাইট লাইফেরও খুব একটা হই হট্টগোল এখানে নেই, হালকা মিউজিকের সঙ্গে ডিনার আর কিছু কেনাকাটার অপশান রয়েছে। নিরিবিলিতে কয়েকটা দিন কাটানোর জন্যে পালোলেম এক আদর্শ বিচ। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি পালোলেমের আর এক প্রান্তে থাকা ব্যাকওয়াটার বোটিংয়ের জন্য। ভোরবেলা বোটিংয়ের জন্য খুব ভালো, কারণ এই সময় জোয়ার থাকে, তাই বোট চালানো অনেক সহজ হয়। এখানকার বিখ্যাত হচ্ছে এখানকার ম্যানগ্রোভ আর বিভিন্ন ধরনের পাখি, তাই বার্ড ওয়াচিং করতে বহু লোক এখানে আসেন। আর সকালবেলা নিরিবিলিতে ভারী সুন্দর এই লেকের জল, ব্যাকওয়াটারের জল আর পাখিদের আওয়াজ পুরো জায়গাটাকে ভারী সুন্দর করে রেখেছে। এই ব্যাকওয়াটার গোয়া আর কেরালার একটা বিশেষত্ব, এর আশেপাশে অনেক জনবসতিও থাকে, তবে এখানটা একদমই ফাঁকা।
প্রচুর পাখির দেখতে পাচ্ছি, পাখির আওয়াজ আছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, প্লাস এই জায়গাটার প্রচুর গল্প প্রচলিত আছে, মাঝির কাছে এলে শুনতে পারবেন। তবে এখানকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ঈগল ফিডিং। মাঝিরা খাবার নিয়ে আসে আর তার টানে ছুটে আসে প্রচুর ঈগল। একদম নিঝুম কোলাহল মুক্ত পরিবেশে সকালবেলার এই বোটিং খুব রিল্যাক্সিং। আজকে যাচ্ছি দুধসাগর ফলস। গোয়া যেরকম সমুদ্রের জন্যে, পাহাড়ের জন্যে, নদীর জন্যে, ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত, আবার ওয়াটার ফলসের জন্যও বিখ্যাত। চলেছি দুধসাগর ফলস। তার আগে একটা সাগর দেখতে পাচ্ছেন ছোটখাটো, যার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। তো দুধসাগর ফলসে আসতে গেলে আপনাকে একটা অ্যাডভান্স বুকিং করতে হবে, ওটাতে 192 টাকা লাগবে। আর এখানে এসে আপনাকে 660 টাকা জমা করতে হবে। ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মোলেম ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ তো একে দেখেই বুঝতে পারছি যে এ হচ্ছে ওয়াইল্ড লাইফের 1 নম্বর খদ্দের। আর সবাই পদে পদে সম্বোধন করে করে দিয়েছে, আমাদের সতর্ক করে দিয়েছেন ব্যাগটা একবারেই খুলবেন না। তো ঝর্ণার ধারা বয়ে আসছে, জল আছে মোটামুটি, যদিও নভেম্বর মাসের প্রায় শেষ। অনেকগুলো জায়গা আছে যেখানে আপনাকে জুতো খুলতেই হবে, তো সেই জন্য জুতোটা ব্যাগের মধ্যে নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। একটু ছোট্ট ছোট্ট প্যাচ, এগুলো যদি গভর্নমেন্ট থেকে রিপেয়ার করে দেয় অনেক লোক আসতে পারেন। এখানে একটা ভয় আছে, আরে বাবা রাস্তা খুব খারাপ, যেতে পারবে না। কিচ্ছু খারাপ না, একটুখানি রাস্তা ইজিলি ঠিক করে নেওয়া যায়। যাই হোক, প্রায় পৌঁছে গেছি, মিনিট 10-15 হাঁটা। তো আমি আর ছবি তুলতে তুলতে আসছিলাম বলে আমার একটু দেরি হয়েছে, সেরকম কিছু বড় হাঁটা নয়। ট্রেন যাচ্ছে, মনে হচ্ছে মালগাড়ি এটা। তবে দ্বীপ আপনাকে 1.5 ঘন্টা টাইম। চলুন, জলপ্রপাত দেখা হলো, গার্ডেন দেখা হলো, এবার একটু বিচে যাই। গোয়াতে এসে বিচ দেখবো না বললে তো হবে না। একদম পড়ন্ত বেলায় চলে এসেছি বেনাওলিম বিচ। এখন সব মাছের নৌকো এসে গেছে, প্রচুর মাছ ধরা হয়েছে, সবাই মাছ কিনেও নিয়ে যাচ্ছেন বোধহয়। আর কাকেরাও ঘোরাফেরা করছে। বাচ্চা বাচ্চা মাছগুলো প্রায় 100-200 লোক মিলে এই কটা মাছ ধরেছে। কি হবে আমি তো বুঝতে পারছি না। আপনি বাঙালি নাকি? আমি বুঝতে পেরেছি, আপনি হাসছেন মিটিমিটি করে। হ্যাঁ,
কি হবে, এতগুলো লোক মিলে এই কটা মাছ ধরেছে। হ্যাঁ, একদিকে সমুদ্রের উচ্ছ্বাস আর একদিকে জীবনের উচ্ছ্বাস, কিন্তু জীবনের উচ্ছ্বাসের আয়ু বেশি নয়, এই খুব ক্ষণিকেই চলে যাবে এর এই উচ্ছ্বাস, এবং এটা চলে যাবে আপনার আমার প্লেটে যখন সন্ধেবেলায় কোনো পানীয় নিয়ে সমুদ্রের ধারে বসবো ডেক চেয়ারে। যাদের দেশে সমুদ্র নেই তাদের বাচ্চারা নিশ্চয়ই খুব এনজয় করছে। সন্ধেবেলা এলে দামাদ্দাম শুরু হয়ে যায়, কিন্তু এটা খুব ডাউন টু আর্থ বিচ, এটা খুব একটা হাই ফাই নয়। আর এখানে রিসর্টও অনেক আছে, আমি একটা রিসর্টে ছিলাম, আমার ঠিক নামটা মনে পড়ছে না। আর এরপর দিয়ে মানে কাবলসিম অবধি মানে সিধে যদি যান অনেকগুলো ভালো ভালো রিসর্ট আছে। তবে আমার আর সময় নেই, আমার কালকে ফ্লাইট, আমাকে চলে যেতে হবে। বেনোলিম বিচের এই সুন্দর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের এই এপিসোডও শেষ হচ্ছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে শেয়ার করেন তবে আমরা ভবিষ্যতে দেশ বিদেশের আরও ভিডিও পোস্ট করার অনুপ্রেরণা পাব। ভালো থাকবেন আর ঘুরে বেড়াবেন।